ভোরের প্রথম প্রহরের শহরের অভিজাত এক প্রাইভেট হাসপাতালের ৭ম তলায় আলো আঁধারির খেলা চলছে। কেবিন নম্বর ৭০২, চিরচেনা, পরিচ্ছন্ন, নির্জন। ঠিক এখানেই আজ থমকে গেল এক বিস্ময়কর জীবনের গতি। ডক্টর আঁখি রহমান নামটি এক আরাধ্য মন্ত্র, যার নাম শুনলেই শহরের অর্ধেক নার্ভ সার্জনের দৃষ্টিতে শ্রদ্ধার ঝিলিক খেলে যায়। ৪০ বছরের এক দুর্লভ, লাবণ্যময়ী, বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব আর পারদর্শিতার অনন্য মিশেলে গঠিত ছিলেন তিনি। তার চোখে ছিল অভিজ্ঞতার দীপ্তি, আর কথায় আত্মবিশ্বাসের ছোঁয়া। অথচ আজ নিজেরই হাসপাতালের সাদা চাদরে মোড়া বিছানায় শুয়ে আছেন নিথর হয়ে। চোখ দুটো আধখোলা, যেন শেষবার কারোর অপেক্ষায় ছিল। ডান হাতে শক্ত করে ধরা একটি ব্যবহৃত সিরিঞ্জি, পাশে পড়ে আছে এক ফাঁকা ওষুধের শিশি। শিশিটায় কোনো নাম নেই। ঘর জুড়ে যেন নিঃশব্দ এক আর্তনাদ। অচেনা ঠান্ডা বাতাসে লুকিয়ে আছে শত প্রশ্ন, যার উত্তর মিলছে না মেডিকেলের কোনো বইয়ে। কিভাবে এমন হলো, কেন, আর কে শেষবার ঘরে প্রবেশ করেছিল? হাসপাতালটা গুমড়ে ওঠে বিস্ময়ে। সেই আঁখি রহমান, যার অপারেশন মানি নিশ্চিত জীবন, নিজের জীবন এভাবে শেষ করে দিলেন। এসব অসম্ভব। খুন নাকি আত্মহত্যা? বাতাসের আগেই এই গুঞ্জন ছড়িয়ে গেল সমগ্র শহরে। পুলিশ আসে। এসআই উৎস সূত্রধর, সঙ্গে অফিসার ইমন হাসান। চোখে তীক্ষ্ণ ধাঁধার ছায়া। অফিসার উৎস বোঝেন মৃত্যুটা সরল নয়। এত সফল একজন মানুষ, এত সংযত, হঠাৎ কেন এমন চূড়ান্ত সিদ্ধান্ত? প্রাথমিক রিপোর্ট বলছে ড্রাগ ওভারডোজ, কিন্তু প্রশ্ন থেকে যায়, নিজের ইচ্ছায় নাকি কারোর ইন্ধনে? হাসপাতাল তল্লাশি চলে। কোনো সুইসাইড নোট কিংবা সন্দেহভাজন কিছুই মেলে না। ডক্টর আঁখি রহমান শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফারহান হোসেনের স্ত্রী। পারিবারিকভাবে নাম, অর্থ কিছুতেই পিছানো নয়। ভরপুর পরিবার তার। শহরের বুকে স্বামী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে তার সংসার। পারিবারিক জীবনে কমতি বলতে শুধু তার নিঃসন্তান। তবে এই কমতিও যেন ব্যস্ততা চোখে পড়তে দিত না। পুলিশ অফিসাররা তাদের তদন্ত শুরু করে হাসপাতাল থেকে, যেখানে আঁখি রহমানের সুনাম ছাড়া আর কিছু নেই। হাসপাতালের গন্ধটা কেমন থমথমে লাগে। এখানে মৃত্যুর কারণ অনিশ্চয়তা। অফিসার উৎস সূত্রধর যখন হাসপাতালের কেবিন ৭০২-এ পা রাখলেন, ঘড়ির কাঁটা তখন সকাল ৮:05। সাদা চাদরের ভিতর মৃত এক ডাক্তার শুয়ে আছেন এমন স্থিরতায় যেন মৃত্যুও লজ্জা লাগছে। আঁখি রহমান, যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কখনো। হাসপাতালের সহকর্মীদের চোখ ভেজা। কেউ বলছে এটা কখনো সম্ভব নয়, ম্যাডাম এমন কিছু কেন করবেন? আবার কেউ বলছেন উনি অনেক দিন ধরেই কেমন চুপচাপ ছিলেন, কেমন একটা বদলে গেছেন। অফিসার উৎস চুপচাপ সব শোনেন। তার চোখের সামনে শুধু একটাই প্রশ্ন, এই মৃত্যু কি আদেও আত্মহত্যা নাকি সাজানো খুন? সেই কেবিনে পড়ে আছে ইনজেকশনের সিরিঞ্জ, কয়েকটি খালি অ্যাপ্লুল, একটি টেথোস্কোপ। আঁখি রহমানের হাতে বাঁধা ঘড়ি বন্ধ হয়ে রয়েছে সকাল ৫:১২ সময় দেখিয়ে। তার মাথার পাশে রাখা একটি বই, নাম দ্য মিথ অফ হ্যাভিং ইট অল। অফিসার প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তার মাথায় একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, আত্মহত্যা যদি করতেই হয় তবে এত আয়োজন কেন? হাতের ঘড়ি, বইটা পর্যন্ত সযত্নে রাখা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা ওষুধগুলো ছিল পেন্টোবারবিটাল আর ডায়াজেপাম, মারাত্মক শক্তিশালী ওষুধ, কিন্তু কেবলমাত্র চিকিৎসকরা সহজেই এগুলো পান। আঁখি নিজেই যদি ওষুধ প্রয়োগ করে থাকেন, তাহলে প্রশ্ন হলো কেন? অফিসাররা এবার বেশ কিছু নার্স এবং ডাক্তারদের জবানবন্দি নেন। তবে এখানে কোনো কিছুই পরিষ্কার নয়। সকলের ভাষ্য মতে সব কিছুই একদম স্বাভাবিক ছিল। হুট করে এমন একটা ঘটনা।
হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ভোর 4:11 আঁখি কেবিনে প্রবেশ করেন একাই। এরপর কেউ আসেনি, কেউ যায়নি। কেবিন বন্ধ ছিল ভিতর থেকে। অফিসার উৎস তার খাতায় লিখে নেন, নো সাইন অফ এক্সটার্নাল ফোল প্লে, আইসোলেশন ইজ ইন্টেনশনাল। অফিসার এবার ছোটেন পারিবারিক জবানবন্দি নিতে। তবে এখানে যেন সব কিছুই বেশি অস্বাভাবিক। আঁখি রহমান সম্পর্কে প্রশ্ন করায় তার স্বামী ফারহান হোসেন একটু বিরক্তি ভঙ্গিতে বলেন, আঁখি একটু বেশি সিরিয়াস ছিল সব কিছু ব্যাপারে। আমি ব্যস্ত থাকি, সেও ব্যস্ত থাকতো। আমি তো বুঝিনি ও এমন কিছু ভাবতে পারে। মানসিকভাবে দুর্বল ছিল হয়তো, আমি কখনো বুঝতে পারিনি। আর পারিবারিক ঝামেলা কোন বাড়িতে হয় না, আমাদেরও মাঝেও হতো। কিন্তু এই ঝামেলার কারণে এত বড় সিদ্ধান্ত, এটা অসম্ভব। তাছাড়া গত 2 দিন ধরে ওর সাথে আমার কথাই হয়নি। সারাদিন আমি বাইরে ছিলাম আর রাতেও ডিউটি ছিল। অফিসার উৎস সূত্রধর থামিয়ে বললেন, একজন মানুষ আত্মহত্যা করলে প্রথমে আমরা মানসিক দুর্বলতা দেখি, কিন্তু কেন কেউ দুর্বল হয় সেটা কি কেউ দেখে? সে যাই হোক, এটা খুনও হতে পারে মিস্টার ফারহান, এবং সন্দেহের বাইরে আপনিও নন। স্বামী স্ত্রী 2 দিন যাবৎ কথা হয় না, ব্যাপারটা এত গ্রহণযোগ্য তো নয়। ফারহান হোসেন এবার অতিরিক্ত রাগে তেতে ওঠেন। আপনি কি বলতে চান অফিসার? আমি আমার স্ত্রীকে খুন করব? আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে খুনি বলছেন? অফিসার উৎস শুধু হাসলেন মাত্র। আঁখির শাশুড়ি মা রুবিনা নিজের ছেলেকে সামলান। এরপর বলেন, আপনি কিছু মনে করবেন না, স্ত্রীর শোকে পাগল প্রায়, খুব ভালোবাসত আঁখিকে। পরিস্থিতি অফিসার উৎসের কাছে তেমন স্বাভাবিক লাগলো না। রুবিনা বেগম তার ছেলের উত্তেজনাকে যে ভালোবাসার নাম দিচ্ছেন, সেই ভালোবাসা কোনোভাবেই খুঁজে পেলেন না অফিসার উৎস। তবে গভীর তদন্তে খুঁজে পাওয়া গেল না ফারহান হোসেনের কোনো কালো খাতা। চরিত্র কিংবা ব্যবসায়িক দিক থেকে সম্পূর্ণ পরিষ্কার। বদমিজাজি, একগুঁয়ে, তবে সাফল্য আর টাকার প্রতি অগাধ লোভ। পারিবারিক অবস্থা খুবই নিম্নবিত্ত থেকে উঠে আজ ধনী বলা চলে। আঁখি রহমানের সঙ্গে প্রেমের বিবাহ, তবে সময়ের সাথে সাথে সেই প্রেম বোধহয় নিজেকে আড়াল করে নিয়েছে। আঁখি রহমানের বাবা মায়ের জবানবন্দি আরও পরিষ্কার। আঁখি ছিলেন খুব চাপা স্বভাবের। ছোট থেকেই চাকরিজীবী তার বাবা মা। সে একাই বড় হয়েছে। ভালোবেসে ফারহানকে বিয়ে করেছিলেন। বাড়ির কেউই তেমন রাজি ছিল না। তবে আঁখি খুব জেদ নিয়ে বলেছিল, ফারহানের কাছে অর্থ নয়, যত্ন আছে। ছোটবেলা থেকে একা বড় হওয়া আঁখি রহমান শান্ত শিষ্ট এবং বেশ গোছানো স্বভাবের হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে বেশ দুর্বল এবং একাকিত্ব অনুভবে বেড়ে ওঠা একটা নারী। সারা জীবন সঙ্গ চাইতেন। চাকরিজীবী বাবা মায়ের কাছে তেমন সময় কিংবা সঙ্গ কিছুই না পেয়ে সেই সব খুঁজতেন বাইরের জগতে। আর এই বাইরের জগৎ থেকেই পরিচয় হয় ফারহান হোসেনের সঙ্গে। প্রেম, তারপর বিয়ে, এরপর 15 বছরের সংসার। লোকে হয়তো বলে সত্যই, সময়ের সাথে প্রেম জানালা দিয়ে পালায়। তদন্ত আরও চলল। কয়েক ঘন্টার পর এলো পোস্টমর্টেম রিপোর্ট। তবে এ যেন সব ধোঁয়াশা আরও গভীর ধোঁয়ায় মিলিয়ে দিল। মৃত্যুর কারণ বিষাক্ত ঔষধের প্রভাব। কোনো জোর জবরদস্তি কিংবা অন্য কোনো সংকেত নেই মৃত্যুতে। এই রিপোর্টের পর মামলাটি সম্পূর্ণভাবে প্রমাণিত যে এটি আত্মহত্যা। আর যেহেতু আঁখি রহমানের বাড়ির লোক এই মামলায় কারোর দিকেই আঙুল তুলছে না, কোনো অভিযোগও জমা করছে না, সেই ক্ষেত্রে মামলাটি আর এগোবে না। অফিসার উৎস রিপোর্ট পাওয়ার পর শেষবারের মতন আঁখি রহমানের কেবিন পরিদর্শন করেন। আঁখির ডেস্কের নিচে পুরনো ড্রয়ার থেকে পাওয়া যায় একগুচ্ছ প্রেসক্রিপশন প্যাড, যেগুলোকে সাধারণ প্রেসক্রিপশনের প্যাড ভেবে এখানে রেখে দেওয়া হয়েছে তদন্তের সময়। তবে প্যাডগুলো খুলতেই অফিসার উৎস দেখেন পৃষ্ঠার ভিতরের ওষুধের বদলে লেখা আঁখির নিজের বয়ান। অফিসার নোট পড়ে থেমে থাকেন অনেকক্ষণ। লেখাগুলো সুইসাইড নোট নয়, এগুলো যেন আত্মা ছিঁড়ে আসা কিছু চিঠি, যেগুলো কাউকে পাঠানো হয়নি। আঁখি রহমান লিখেছেন লোভ। এই শব্দটা যেন মেয়েদের জীবনে এক অদৃশ্য শিকল। চাওয়ার শেষ নেই, আরও একটু সুখ, আরও একটু ভালো থাকা।
কিন্তু বলো তো, সত্যিই কি সুখ ধরা দেয় এভাবে? আমরা যেটাকে সুখ ভাবি সেটার ওজন কি টাকার কাঁধে টেকে? জীবনের প্রতিটি কোণায় আছে সাফল্য, প্রাপ্তি, বাহবা। তবুও একটা অদেখা শূন্যতা গিলে ফেলে সব। আমি তো বেঁচে আছি, ঠিকঠাক একটা সাজানো মুখে হাসি এঁকে নিই প্রতিদিন, কিন্তু ওই হাসির নিচে যে রক্তাক্ত এক আত্মা, সেটা কেউ দেখে না, কেউ না। আমার জীবনে কিছুরই কম নেই। অর্থ, পরিচিতি, খ্যাতি, পরিবার সব আছে। তবুও কেন যেন যত্ন শব্দটা এক বিলাসিতা হয়ে গেল আমার জন্য। যত্ন, সেটা কি খুব দামি কিছু? একটা ফোনে বলা ভালোবাসি, হঠাৎ এনে দেওয়া একটা লাল গোলাপ, দিনের শেষে মাথায় রাখা একটি শক্ত হাত। আমি তো এমন কিছুই চাইনি যা কেউ দিতে পারে না। আমি শুধু চেয়েছিলাম একটু মনোযোগ, একটু অনুভব, একটু সময়। কিন্তু এ তো এই সমাজে বাড়াবাড়ি। যত্ন চাওয়া নাকি অতিরিক্ত প্রত্যাশা। মানুষ সময়ের সাথে সব ভুলে যায়, যা থাকে তা শুধু সম্পর্ক। তবুও সেটাকেই আমরা ফেলে রাখি এক পাশে। অবহেলার ধুলোয় ঢাকা পড়ে যায় সেই এক ফোঁটা ভালোবাসা। কে বলেছে প্রতিটা স্বামীকে প্রেমিক হতে হবে? আমি তো শুধু চেয়েছিলাম একটু খোঁজ নাও আমি কেমন আছি, একটু জিজ্ঞেস করো যে আমি কি বলতে চাই। আমি কি শুধুই এক পরিচিত নাম ছিলাম, নাকি কেউ ছিল যাকে ভালোবেসে ডাকা যেত? সময় আর গুরুত্ব দুটো যদি একই বিষয় হতো, তবে তাদের হিসেবের খাতা আলাদা হতো না। মানুষ বরাবরই মানুষের হত্যাকারী। তারা আকাশের স্বপ্ন দেখিয়ে পাতাল ঘরে আটকে রাখে আর বাহানা দেয় ব্যস্ততার। মানুষ না বাঁচলে কিসের এত ব্যস্ততা, কিসের এত সাফল্য? জেনে রাখো, যদি কোনোদিন আমার নিথর দেহ মেলে কোথাও, এই পৃথিবী যেন জানে আমার মৃত্যু হয়েছে যত্নের অভাবে। আমার অভাব ছিল না অর্থের, খ্যাতির, মানুষের, কিন্তু ভীষণ অভাব ছিল সেই একজোড়া মমতা মাখা চোখের, সেই এক ফোঁটা সময়ের, সেই ছায়ার মতন থাকা স্পর্শের। যত্ন না পেলে মানুষ টিকে থাকে ঠিকই, কিন্তু বেঁচে থাকে না। আমিও টিকেছিলাম দীর্ঘদিন ধরে অভিনয় করে, আর ঠিক সেই অভিনয়ের ক্লান্তি নিয়েই বিদায় নিয়েছি একদিন চুপি চুপি। আমার চিঠি, আমার আর্তনাদ যেন একদিন কারোর চোখে জল আনে। যে ভালোবাসতে জানে সে যেন যত্ন নিতে না বলে, কারণ যত্নই জীবনের সবচেয়ে দামি ওষুধ, যার অভাবে আমি নিঃশব্দে মরে গেছি, সবার মাঝেও একা হয়ে। ইতি ডক্টর আখি রহমান। অফিসার চুপচাপ থমকে গেলেন। আখি রহমান নীরব এক প্রাসাদে থাকত, যেখানে মানুষ আছে, হাসি নেই, শব্দ আছে, কথা নেই। অভিনয়ের উৎসবে সে একটা বাস্তব ছায়া ছিল। একদিন ডাক্তারের প্রফেশনাল লাইনের বাইরেও একটা মানুষের চোখে কিছু খুঁজে পেয়েছিল আখি, একটুখানি যত্ন, যেখানে ছিল না কোনো অর্জনের গল্প, না কোনো সার্টিফিকেট, শুধু ছিল একজন মেয়ে যে চায় একটু খোঁজ, একটু মনোযোগ। সেই পুরুষটি ছিল না ধনী, না বিখ্যাত, কিন্তু ছিল তার চেয়ে অনেক বেশি কিছু, একজন শ্রোতা, একজন যার অভ্যেস ছিল কুশল জিজ্ঞেস করা, যার অভ্যেস ছিল যত্নের। আখি তার সমস্ত অর্জিত জীবন ছেড়ে এলো একটুখানি যত্নের আশায়। অনেকে বলল সে পাগল, কিন্তু সে জানতো মানুষ শুধু ভালোবাসাই নয়, বাঁচে যত্নে। রূপ ফোড়ায়, মোহ কেটে যায়, লোভ গলে যায়, থেকে যায় একটা অভ্যেস যত্নের। এটাই জীবনকে টেনে রাখে। যখন যত্ন ফুরায় তখন একাকিত্ব বাড়ে, আর ওই একাকিত্ব মানুষকে গিলে খেতে চায়। কিন্তু ফারহান কি রূপ বদলালো, নাকি বাস্তবতার ঢেউয়ে হারিয়ে গেল? আখির ফারহান বদলে গেল। জীবনে সবার আগে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় সে ভুলে গেল তাকে নির্ভর করে একটা মানুষ এই পৃথিবীতে আছে, যে তাকে চায়, তার যত্ন চায়, তার সময় চায়। আর এই চাহিদার ভারেই বিনা অভিযোগে হারিয়ে গেল আখি। তাহলে কি এই যত্নের লোভ তার হত্যাকারী, নাকি ফারহানের অবহেলা মেরেছে তাকে? অফিসার উৎস নিজের মুখে শুধু একবার আওড়ালো আখি রহমানের শেষ লেখার শব্দগুলো। আমার মৃত্যুর জন্য দায়ী আমার লোভ,
আমার মৃত্যু হয়েছে শুধুমাত্র যত্নের অভাবে। অফিসার উৎস সূত্রধর কেস ফাইল বন্ধ করলেন এক বাক্যে, নো ক্রিমিনাল ইনভলভমেন্ট, ভলেন্টারি মেডিকেল ওভারডোজ। তিনি কেস ফাইলটা হাতে নিয়ে শুধুমাত্র এক নজরে ফাইলটার দিকে তাকিয়ে রইলেন। এই আত্মহত্যাও আসলেই হত্যা, কোনো অস্ত্র ছিল না। তবুও এক একটা চুপ থাকা, অবহেলা, না বোঝার ভান সব মিলে আঁখিকে মেরেছে। এই অপরাধী কে? শুধুমাত্র ফারহান? হয়তো আমরা সবাই। রোজ এভাবে হাজারটা আঁখির নীরব হত্যাকারী আমরা সবাই। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।